শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে প্রমাণ আমি কোথা থেকে জোগাড় করব? কোথায় লুকিয়ে থাকতে পারে ওই ওই বদমাইশ রজতাভ রক্ষিতের প্রাণভোমরা? ওহো, গোবিন্দ বসাক। হ্যাঁ, গোবিন্দ বসাকই তো আছে। হ্যাঁ বকুল, বলো। স্যার, আমার আপনার সঙ্গে খুব দরকার, আমি তাই জন্য এত রাতে আপনাকে ডিস্টার্ব করলাম। হ্যাঁ বলো বলো। স্যার, ওই রজতাভ রক্ষিত না এবার আমার পরিবারে থাবা বসিয়েছে স্যার। হোয়াট? আমাদের এই কাজের সম্পর্কটাকে যদি আত্মীয়তার সম্পর্কে বদলে ফেলা যায়, তোমার এই মেয়েকে ছেলের বউ করে নিয়ে যেতে চাই। স্যার, যে করে ওকে বিয়েটা আমাকে আটকাতেই হবে। আমাকে ওই রজতাভ রক্ষিতের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে স্যার। স্যার, গোবিন্দ বসাকের নাগাল পাওয়াটা এখন খুব দরকার। বকুল, আমি তো তোমাকে সবসময় হেল্প করতে চাই, কিন্তু আমি তো এখন ওই এলাকাতে নেই। অনফিল্ড ডিউটিতে আমি বারাসাতের বাইরে আছি। ও বাবা। দেখো, পরিস্থিতি যখন এতটাই জটিল, তোমাকে আমি আর আটকাবো না বকুল। তুমি একটা কাজ করো, তুমি কাল সকালেই ওই গোবিন্দ বসাকের সঙ্গে দেখা করার চেষ্টা করো। আর শোনো, এর মধ্যে যদি তোমার কোনো রকম হেল্প লাগে তাহলে কিন্তু আমাকে ফোন করবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, তোমার ওই ঠিকানাটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, ওই তো বারাসাতের জোড়া বেলতলা। স্যার, আমি কাল সকাল সকালই বেরিয়ে যাব। কার সঙ্গে কথা বলছেন? বকুল ওর বাবার খুনের প্রমাণ খুঁজে পেলে এসার বিয়ে হওয়া তো দূরের কথা, আমি খুব বড় সমস্যায় পড়ে যাব। রজতাভ বাবু যতই বলুন সামলে নেবেন, আমি নিশ্চিন্তে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আজ রাতের মধ্যেই কাজটা সারতে হবে, নাহলে খুব রিস্ক হয়ে যাবে। না না, শুধু অন্যের ওপর ভরসা রাখাটা ঠিক হচ্ছে না। আমার নিজের যাওয়া দরকার। সবাই ঘুমিয়ে পড়েছে, এই সময় বেরিয়ে গেলে কেউ জানতেও পারবে না। এত রাতে না ঘুমিয়ে কার সঙ্গে কথা বলছেন আপনি? আমার পরিচিত একজন, অনেকদিন পর কথা হলো। ও, তো কালকে কোথাও যাচ্ছেন বুঝি? কাল? কই না তো, কাল কোথাও যাচ্ছি না। এড়িয়ে যাচ্ছেন আমাকে? বেশ, আমি জানতে চাইবো না। ঠিক আছে, ঘুমিয়ে পড়ুন, এত রাত জাগা ভালো না। যাক বাবা, ভেবেছিলাম সব শুনতে পেয়ে গেছেন, কিন্তু এভাবে দিনের পর দিন ওনাকে মিথ্যে বলতেও তো ভালো লাগে না। এখানে উপায়ই বা কি? ওনার মতো এরকম সরল ভালো মানুষকে এসবের মধ্যে টানা মানে ওনারই বিপদ বাড়ানো। সেটা তো আমি হতে দিতে পারি না। কাল খুব সকাল সকাল উঠে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, কথা বলতে যেটুকু সময় লাগে। ভোর ভোর বেরোতে পারলে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার আগেই আমি আশা করি ফিরে আসতে পারবো। ব্যাস, তাহলে আর রাতে ঘুমোলে চলবে না, জেগে থাকতে হবে। এই চান্সটা কোনোভাবে মিস করা যাবে না।
কোথা থেকে ফিরলে কাকুমণি? হ্যাঁ, এত সকাল সকাল বাড়ি ঢুকছো তাই জিজ্ঞেস করছি, কোথায় গিয়েছিলে? কি বকুল, প্রমাণ পেলে নাকি প্রমাণ জোগাড় করার স্বাদ তোমার মাথায় উঠেছে? এবার বুঝতে পেরেছ? তুমি চলো ডালে ডালে, আর আমি চলি হ্যাঁ গো, তুমি এই সময় এখানে? সব ঠিক আছে তো? আরে রাগিনী, আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমাকে একটা দারুণ খবর দেওয়ার আছে। তাই? সেই আনন্দে সারা রাত ঘুমোওনি নাকি সকাল সকাল উঠে পড়েছো? চেহারাটা এরকম লাগছে কেন? সত্যি ঘুমোওনি রাতে? আরে ছাড়ো তো এসব কথা, শোনো না, এমন একটা খবর আছে শুনলে তুমি চমকে উঠবে। ওহ রাগিনী, আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিনে তুমি চলে গেলে বিজয়া করতে। কাম অন সুইটহার্ট, কাল যে তুমি কি মিস করলে তুমি নিজেই জানো না। এভাবে হঠাৎ করে এসব ভগবান, আমি এখন কি করব? আপনি কে? আমি বকুল। কে হন গোবিন্দ বসাকের? স্যার, আমি বলছি যে গোবিন্দ বসাক হঠাৎ এভাবে কি করে মারা গেলেন? আজ ভোরে বারাসাতের কাছে একটা জমি থেকে ওনার ডেড বডি উদ্ধার করা হয়েছে। মার্ডার? মানে ওনাকে খুন করা হয়েছে? সেটা তো এখন তদন্ত সাপেক্ষ। সন্দেহজনক যাকেই দেখছি তাকেই অ্যারেস্ট করছি। মেরে দিল? খুন করে দিল গোবিন্দ বসাককে? কিন্তু কেন? কিন্তু ম্যাডাম, আপনি কে সেটা তো বুঝলাম না। এই ম্যাডাম কি আপনার কোনো আত্মীয় হয়? তাহলে কে আপনি? শুধু নামটা বললেই চলবে না। কি সম্পর্ক ওনার সাথে আপনার? উনি আমার বহুদিনের চেনা। আচ্ছা, আজ ওনার সাথে দেখা করতে এসেছিলেন কেন? আসলে অনেকদিন ওনার খোঁজ পাইনি, রিসেন্টলি ওনার খোঁজ পেলাম, তাই চলে এলাম দেখা করতে। কিন্তু আমি যে এসে এরকম একটা দৃশ্য দেখবো আমি কল্পনা করতে পারিনি। এটাকে নেহাত কাকতালীয়। আরে কে বল, কি শুনে চমকে উঠবো? এই তো দাদা বৌদি এসে গেছে। দাদা, এমন একটা খুশির খবর আছে, তোমরা শুনেও খুব আনন্দ পাবে। আমি জানি আমার মতন তোমরাও নিশ্চিন্ত হবে। আর ঠাকুরপো, তুমি তো আমাদের উত্তেজনা বাড়িয়ে চলেছো। তা আসল খবরটা কি বলবে তো? বল। ও বৌদি, গতকাল তো তোমরা বাড়িতে ছিলে না। কালকে আমাদের এই বাড়িতে একজন স্বনামধন্য ব্যক্তি বিজয়া করতে এসেছিলেন। কে গো? আরে বলছি বৌদি, বলছি। তারপর কি করলেন শোনো। দাদা, ও বৌদি, তার এশাকে দেখে খুব পছন্দ হয়েছে। তিনি প্রস্তাব দিয়েছেন তার ছেলের সঙ্গে এশার বিয়ে দেওয়ার। ঈশার সঙ্গে বিয়ের প্রস্তাব? হ্যাঁ গো, আমাদের সেই সেদিনকার ছোট্ট মেয়েটা তো বড় হয়ে গেল তাহলে। তাই তো দেখছি, এটা একটা দারুণ খবর দিলি সমর। হ্যাঁ তাই বলি, ঠাকুরপো এত সময় নিয়ে রসিয়ে রসিয়ে কি খবরটা দেবে আমাদের। সত্যি খুব ভালো খবর। আর এই আনন্দের খবর শুনেই না আমার চা তেষ্টা পেয়ে গেল। এই রাগিনী, এই আনন্দে তোমার হাতে চা খাবো। তা সেই স্বনামধন্য ব্যক্তিটি কে রে? আমি চিনি। রজতাভ রক্ষিত। রজতাভ রক্ষিত মানে ওই মন্ত্রী আমাদের এই বারাসতের ফ্যাক্টরির পুজোতে এসেছিলেন যিনি? হ্যাঁ, তোর দাদা বলেছিল তো আমাকে।
তুমি তার কথাই বলছো? ইয়েস, একদম ঠিক কথা বলেছো বৌদি, আমি তার কথাই বলেছি। বিশ্বাস করো বৌদি, তার কাছ থেকে প্রস্তাবটা পেয়ে আমি যে কি খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না তোমাকে। তুমি ভাবতে পারছো বৌদি, ওই রকম একটা মানুষের সঙ্গে আত্মীয়তা হলে আমাদের বিজনেসটা কোথা থেকে কোথায় উঠে যাবে? হ্যাঁ, আমি তো জাস্ট ইমাজিনই করতে পারছি না। ও দাদা, দাদা তোমাকে একবার বলেছিলাম মনে আছে, এই ধরনের মন্ত্রীকে হাতে রাখতে পারাটা আমাদের ব্যবসার জন্য খুব জরুরি। তাহলে দাদাদেরকে সামলে নেওয়া গেছে, আর কোনো চাপ নেই সমর। আর এদিকে তো বকুল কোনো প্রমাণ জোগাড় করতে পারবে না, ফলে পথের কাঁটা একদম সাফ। So, now time to celebrate! কি করছো এটা? এশার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমি কাউকে দেব না। মানে আমি আমার মেয়েকে কারোর স্বার্থের জন্য ব্যবহার করতে দেব না। যদি ভেবে থাকো আমি তোমায় দেখে ভয় পাবো সমর, তাহলে তুমি ভুল ভাবছো। আমার জীবনে যতবার যেভাবে তুমি আমাকে ব্যবহার করতে চেয়েছো আমি করতে দিয়েছি। আমি একবার একদিনের জন্য প্রতিবাদ করিনি। কিন্তু এটা আমার মেয়ের জীবন সমর, আর আমার মেয়ের সঙ্গে আমি কোনো অন্যায় হতে দেব না। আবার শুরু হলো এর খ্যানখ্যানানি অশান্তি। এই রাগিনী, আরে কি বলছো তুমি? হ্যাঁ, আরে আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, তোমাকে ব্যবহার করেছি, নিজের মেয়ের জীবন নষ্ট করেছি, কি হোয়াট ননসেন্স? হ্যাঁ, তুমি কি বলছো আমার সম্পর্কে? বুঝতে পারছো না, তাই না? বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না, কোনটা? কদিন আগে তুমি অনিল ব্যানার্জি তাই তো, কোন এক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার ছেলের সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছিলে। ঈশার বিয়ে আজকে আবার এখানে এসে তুমি বলছো যে রজত অবরক্ষিত তার ছেলের সঙ্গে তুমি ঈশার বিয়ে ঠিক করে ফেলেছো। কেন? মানে কি এসবের? আমাকে জিজ্ঞেস করেছিলে একবারও? আমি তোমাকে আগেও বলেছি, আজ আরেকবার বলছি, আমার মেয়ের জীবনের ওপর আমার অধিকার তোমার চাইতে অনেক বেশি। আর প্রয়োজনে সেই অধিকার দাবি করতে আমি তৃতীয়বার ভাববো না। না অফিসার, আপনি এভাবে আমাদের বাধ্য করতে পারেন না থানায় নিয়ে যেতে। আমি তো আমার পরিচিত একজনের সঙ্গে এখানে দেখা করতে এসেছিলাম, তো এটা তো এমন কিছু ভুল নয়। আইনটা আমাদের বুঝতে দিন, যা বলা হচ্ছে করুন। আসুন। অফিসার, আইন তো সাধারণ মানুষও কিছু কিছু জানে। আচ্ছা, আপনার কাছে মানে আপনার সঙ্গে কোনো লেডি কনস্টেবল আছে? মানে আমাকে নিয়ে যাবেন কি করে? মহিলা পুলিশ ছাড়া আপনি তো কোনো মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন না। আরে কি হলো, এত উত্তেজিত কেন হচ্ছে তুমি? আচ্ছা শোনো, এশার জন্য সব থেকে যেটা ভালো সম্বন্ধ হবে সেটাই তো ঠিক করবো নাকি? তুমি যতই রাগ দেখাও, আমি তো এশার বাবা। হ্যাঁ ঠিক বলেছ। আমি একটা সময় ভেবেছিলাম যে অনিল বাবুর ছেলে এশার জন্য গুড অপশন। তখন আমি ভেবেছিলাম এশার বিয়ে তার ছেলের সঙ্গে, কিন্তু পরে দেখলাম যে রজতাভ বাবু অনিল বাবুর থেকে অনেক বেশি পাওয়ারফুল লোক। ফলে রজতাভ বাবুর ছেলের সঙ্গে এশার যদি বিয়ে হয় তাহলে আমরা কোথা থেকে কোথায় পৌঁছে যাব একবার ভাবতে পারছো, একবার কল্পনা করতে পারছো নাকি? না, পারছি না। আমি কল্পনা করতে চাইছি না, তার কারণ আমার কাছে বাস্তবটা ভীষণ পরিষ্কার।
তুমি যা যা করছো, যা যা করতে চাইছো, সবটা শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য। এশার কথা ভেবে নয়। 1 মিনিট বকুল। অফিসার, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার ওয়াইফ একটা ব্যক্তিগত কাজেই ওনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। গোবিন্দবাবু ওনার পূর্ব পরিচিত। আপনার ওয়াইফ আমাকে অনেক আইন দেখাচ্ছিল তো, এবার আমি দেখাচ্ছি আইনের হাত কতটা লম্বা। উনি এখানে কেন এসেছিলেন, কি বৃত্তান্ত, সব থানাতে গিয়েই বলবেন। আপনি তো পুরুষ মানুষ, আপনাকে থানায় তুলে নিয়ে যেতেই পারি। কি ম্যাডাম, চলুন। দাঁড়ান অফিসার। এ তুমি কি বলছো রাগিনী? কি করে বলছো? যা বলছি ঠিক বলছি। এত স্বার্থপর তুমি? তোমার নিজের ওপরে ওঠার সিঁড়ি হিসেবে তোমার মেয়েকে ব্যবহার করতে তোমার এতটুকু বাধে না? আমার মেয়ের হাত ধরে ওকে ছাদনা তলায় তো তোমাকেই পৌঁছে দিতে হবে, তাই না? আমার মেয়েটা কবে এত বড় হয়ে গেল? ঈশার বিয়ে? তুমি ঠিক বলছো তো? ও সুখী হবে? এই তো রাগিনী ক্লিন বোল্ড। এবার শুধু ঋষি আর বকুলের ফেরার অপেক্ষা। আমিও দেখি এই বিয়ে বকুল কি করে আটকায়। আমি তো জানতাম এরকম একটা দিন আসবে, যেদিন আমাকে সবার বিরুদ্ধে দীপের জন্য লড়তেই হবে। এটা জানা সত্ত্বেও কেন কেন নিজের মধ্যে লড়াইয়ের সেই শক্তিটা আমি পাচ্ছি না ভগবান? কেন পাচ্ছি না? দীপ, তুমি ফোন করেছো দীপ? কিন্তু আমি তোমাকে কি বলবো? তোমার ফোন ধরে আমি কি বলবো? আর আমার কষ্টটা এটা তোমার কাছে লুকোতে পারবো? প্লিজ ফোন করো রাজি, করো না। আমি তোমাকে ঠকাচ্ছি দি, তোমাকে ঠকিয়েছি আমি, এখনো ঠকাচ্ছি। করো না, পারলে আমায় ক্ষমা করে দিও দি, ক্ষমা করে দিও। এত চিন্তা করছো কেন? ও গেছে, একটা কাজে চলে আসবে তো ঠিকই। আরে বকুল আমাদের খুব স্মার্ট মেয়ে, রাস্তাঘাট খুব ভালো চেনে। না না, তা নয় অঞ্জলি, আমার চিন্তা অন্য জায়গায়। বকুল তো কখনো এইভাবে না বলে কেউ বাড়ি থেকে যায় না। মানে কিছু একটা হয়েছে নিশ্চয়।
এখন মেয়েটা কোনো বিপদ আপদ হলো না তো? কি বলছো, কি বিপদ হতে যাবে কেন? কি যে তুমি উল্টোপাল্টা চিন্তা করো না, অত চিন্তা করো না তো, ও ঠিক এসে যাবে। আচ্ছা শোনো না ওই ঠাকুরপো বলছিল বকুল বেরোবার সঙ্গে সঙ্গেই প্রায় ঋষিও বেরিয়েছে, তার মানে বকুল যেখানে আছে সেখানে ঋষি গেছে নিশ্চয়ই। তুমি একটা ঋষিকে ফোন করো। করেছি, অনেকবার করেছি অঞ্জলি, ঋষি ফোন ধরছেই না, বেরিয়ে যাচ্ছে। ও গাড়ি টাড়ি চালাচ্ছে তো, তাই জন্যই। আর দূর, ঋষি গাড়ি নিয়েই বেরোয়নি, আর বকুল মোটর বাইক নিয়ে গেছে। সে কি কথা গো? তাহলে বাবু ফোনটা ধরছে না কেন? হ্যাঁ গো, তাহলে সত্যি কিছু। ওই তো এসে গেছে। কোথায় গেছিলি তো? হ্যাঁ না বলে করে কোথায় চলে যাস বলতো? তোদের বাবা চিন্তায়। আয় ভেতরে। ওমা, ওকে হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? মা, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ গো, শুনছো? বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জন্য বারবার বলি যে রাস্তায় ঘাটে বাইক নিয়ে বেরোবার দরকার নেই। বড় একটা অঘটন যদি ঘটে যেত তাহলে কি হতো বলো তো? মা আমার কিচ্ছু হয়নি, দেখো অল্প একটু কেটেছে, একদম ঠিক আছে। না, সে তো তোর মুখের কথা, আমরা তো সত্যি দেখিনি কি হয়েছে ওটা। বাবা অকারণেই টেনশন করছো তুমি, আমি একদম ঠিক আছি, আমরা একদম ঠিক আছি মা। বকুল শোনো, তোমার ওই বাইক টাইক নিয়ে বেরোবার দরকার নেই। আমি মানলাম তুমি খুব ভালো চালাও, কলকাতার রাস্তাঘাট খারাপ না। তোমার কি এই রাস্তায় বাইক নিয়ে বেরোনোর অভ্যেস আছে? ওনার যথেষ্ট অভ্যেস আছে, বরং উনি বাইকটা খুব ভালো চালান বলে আজকে বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি আমরা। দোষটা ওনার ছিল না, আজকে একটা গাড়ি হঠাৎ করে না আমাদের বাইকের সামনে খুব খারাপভাবে চলে এলো। কোম্পানির যা টার্নওভার তার 1/3 ঢুকছে কোম্পানির অ্যাকাউন্টে, মানে বাকি টাকা কোথায় যাচ্ছে? আরে কয়েকটা টেন্ডার তো দেখছি খুব সামান্য ডিফারেন্সেই হাতছাড়া হয়েছে, অলমোস্ট এসআর এন্টারপ্রাইজকে ছেড়েই দেওয়া হয়েছে এই টেন্ডারগুলো। একটু চেষ্টা করলে তো আমাদের কোম্পানি এই টেন্ডারগুলো পেত। শ্বশুর মশাই জবে থেকে অফিস যাওয়া কমিয়ে দিয়েছে তবে থেকে এই লস শুরু হয়েছে, কিন্তু তারপর থেকে তো কোম্পানির ভার সামলাচ্ছে কাকুমনি। এসআর এন্টারপ্রাইজ কেসটা তো এবার একটু সিরিয়াসলি স্টাডি করতে হবে, কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে এসআর এন্টারপ্রাইজের মালিককে খুঁজে বার করা। বকুল, তুমি চুপ করে আছো কেন? তুমি শুনলে তো? হ্যাঁ, এক্ষুনি কে ফোন করেছিল শুনলে তো? বুঝতে পারছো বকুল, আমার অবস্থাটা এখন কি তুমি বুঝতে পারছো? আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েছি বকুল। রজতাবু বাবু আজকে কি বলছিলেন জানো? বলছিলেন যে আমরা যদি ওনার ছেলের সঙ্গে এসার বিয়ে দিতে রাজি থাকি তাহলে 2 দিনের মধ্যে যেন জানিয়ে দিই। ওনার ছেলের জন্য নাকি অনেক বড় বড় সম্বন্ধ আসছে। হ্যাঁ, আসবেই তো। কার ছেলে? রজতাবু রক্ষিতের ছেলে, তো তার ছেলের জন্য আসবে না তো কার জন্য আসবে বকুল? আমাদের জন্য
কতদিন উনি অপেক্ষা করবেন, আর কেনই বা করবেন? দরকার নেই কাকুমণি অপেক্ষা করার। উনি দিয়ে দিক না ওনার ছেলের বিয়ে অন্য জায়গায়। এসা, ছোট বৌদি, এসো এসো, বসো। তুমি বাবার সাথে কথা বলেছো ছোট বৌদি? হ্যাঁ, বাবাকে বলেছো তুমি? বলো না, কথা হয়েছে? দেখো, আমি কিন্তু তোমার উপর ডিপেন্ড করে আছি, এই জন্য আমি দীপকে কিচ্ছু বলিনি। আমি জানি তুমি কোনো না কোনো ব্যবস্থা ঠিক করবে, এই জন্য আমি দীপকে এসব কথা বলে কষ্ট দিইনি। ঠিক করেছি না আমি? হ্যাঁ, বলো না, ঠিক করেছি না? তুমি চুপ করে আছো কেন? বলো না কিছু। এসব আমি কাকুমণির সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু কাকুমণি আমার কোনো কথা শুনতে রাজিই নয়। আমি দীপ্তার কথাটা কাকুমণিকে সরাসরি বলতে পারিনি ঠিকই, কিন্তু আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি জানো। কাকুমণি আমার কথা শুনছেনই না, ওই একটাই কথা, এত ভালো একটা সম্বন্ধ হাতছাড়া করলে শুধু শুধু একা তোমার নয়, আমাদের পারিবারিক ব্যবসারও নাকি ক্ষতি হয়ে যাবে। এসব আমার কথাটা শোনো। দেখো, আমি আমার চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো যাতে এই বিয়েটা আটকানো যায়। আমি কাকুমণিকে বোঝাবো, আমি সব করব। তুমি আমাকে একটা কথা দাও যে তোমাকে একটু শক্ত হতে হবে। তুমি শক্ত না হলে আমার একার পক্ষে কিন্তু এত কিছু করা সম্ভব নয়। এসে আমার কথা শুনতে পারছো তুমি? কি ব্যাপার বলুন তো? খেয়ে নাও দীপ্ত। বকুল, তুমি না একদম বেরোসি। মানে এভাবে দীপ মিষ্টি খেলে ও একটু মজা পাবে? আরে বাবা, এরকম বড় একটা সুখবর, আজ এশা নিজের হাতে দীপকে মিষ্টি খাওয়াবে। যতই হোক, ওরা কত ভালো বন্ধু বলো, আর বন্ধুর বিয়েতে তো বন্ধুদের সব থেকে বেশি মজা, তাই না? সত্যি আমাদের সবার কাছে এটা দারুণ খুশির খবর, বুঝলে দীপ? আমরাও তোমারই মতন আজই বাড়ি ফিরে খবরটা পেলাম। এসা অবশ্য আমাদের মিষ্টি খাইয়ে দেয়নি। আহা, মেয়েটার এমনিতেই মনটা খারাপ, কেন তোমরা সবাই মিলে ওর পেছনে লাগছো বলো তো? আচ্ছা দীপ, শোনো, তুমি তো আমাদের বাড়ির ছেলেরই মতন, বাড়ির ছোট মেয়ের বিয়ে লাগছে, রোহন আর ঋষির সঙ্গে তোমাকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে, ভুলবে না। একদম, আমাদের সবার সঙ্গে একেবারে কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে। দীপ, আমি কিন্তু এখন থেকেই বলে রাখছি তোকে, দিন 10 আগে থেকে এখানে ব্যাগ গুছিয়ে চলে আসবি। তোর ছুটি ম্যানেজ করার দায়িত্ব আমার। কি এশা, কেমন সারপ্রাইজ দিলাম, ভালো লাগলো? ভোটের আগের দিনও যদি বাবা এরকম রাগ দেখান, কোনো কাজ করতে না বলেন, তাহলে তো নিজের জায়গাটা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। না 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 না, এত সহজে হাল ছাড়লে চলবে না বর্ষা। এত খেটে খুটে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করলি, আর এখনই ছেড়ে দিবি? তোকে কিছু একটা করতেই হবে। ও, তুমি এসে গেছো? আজ অনেকক্ষণ ধরে পুজো দিলে দেখছি। বাহ বাহ।
তা জান, তো বর্ষা, তোমার যা ভক্তি তাতে আমার মনে হচ্ছে কাল আর পাবলিক ভোটের দরকারই হবে না। ভগবান এমনি এমনি বাবাকে জিতিয়ে দেবেন। কি বাবা? বাবা, আমি বলছি কি, কালকে তো এত বড় একটা দিন বলুন, তাই আমি আপনার নামে পুজো দিয়ে এসেছি। দেখবেন এবার আমাদের আর কেউ হারাতে পারবে না। থামো! তোমার এই নাটক বন্ধ করো। কি হয়েছে রে রাগিনী তোর? তোকে এত চুপচাপ দেখছি কেন? অদিতি বাপের বাড়ি থেকে এখনো ফেরেনি বলে মনটা খারাপ? হ্যাঁ, ও তো তোর সারাক্ষণের সঙ্গী কি না? তো কি করব বল? ফোন করে ওকে তাড়াতাড়ি চলে আসতে বলবো? না 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 দিদি, ও একটু আনন্দ করে ফিরুক। আমি ওই ঈশার বিয়ের কথাটা শোনার পর থেকে মনটা খুব অস্থির অস্থির করছে, জানো। বুঝতে পারছি রে। আর কদিন পরেই মেয়েটা শ্বশুরবাড়ি চলে যাবে। আমাদেরও কি কম মন খারাপ? কি করবি বল? মেয়ে সন্তান যখন, শ্বশুরবাড়ি তো যেতেই হবে। রাগিনীর এই প্যানপ্যানানি আর যে কতদিন সহ্য করতে হবে। এসার বিয়েটা না হলে ওকে তো খাটানোও যাবে না। দেখ সমর, হ্যাঁ, আমরা তো আমাদের ছেলে মেয়েদের একই রকম ভাবে মানুষ করেছি, সমান চোখে দেখেছি। কিন্তু তবু একটা চিন্তা তো থাকেই যে মেয়ে বড় হলে তাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাতে হবে। আর সব বাবাই চায় যে মেয়ের শ্বশুর বাড়ি যাতে এমন হয় যে সেখানে সে নিজের বাড়ির থেকেও বেশি সুখে থাকে, আনন্দে থাকে। জামাই এমন হবে যে সে আমাদের আদরের মেয়েকে আমাদের থেকেও বেশি ভালোবাসবে, সম্মান করবে, তাই না? তোর মতন আমাদেরও খুব আনন্দ হচ্ছে সমর, তুই এসার জন্য একেবারে ঠিক ঘর বর খুঁজে পেয়েছিস। তুমি একদম ঠিক কথা বলেছো দাদা। এসার সুখের জন্য এটাই আমার সব থেকে আগে দেখার ছিল। আর আমার বলতে খুব ভালো লাগছে জানো বৌদি, আমি যা যা চেয়েছি সব সব একদম আমি আমার মনের মতন পেয়েছি। আর এর জন্য যে আমার কি আনন্দ হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দাদা। যত যাই বলো তুমি,